প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ বলে অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিয়ে। আমরা জানি যে আমাদের নানা সময় নানা ক্ষেত্রে আমাদের যে খাদ্যের মান এবং বয়সভেদে কী খাবার উচিত কী খাবার উচিত নয়, কতটুকু খাবার আমাদের খাওয়া দরকার, পরিমিত যে জীবনবোধ, সব কিছু নিয়ে কিন্তু আমাদেরকে এখন পরিকল্পনা আসতে হবে। এবং এই কারণে আজকে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন জনাব শহীদুল আলম এনডিসি, মহাপরিচালক, অতিরিক্ত সচিব, খাদ্য পরিকল্পনা ও পরিধান ইউনিট, খাদ্য মন্ত্রণালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে যুক্ত হয়ে যে কথা কেউ বলতে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিয়ে কথা বলবার জন্য। আমাদের অনেক আয় উন্নতি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, আমাদের জীবনমানের পরিবর্তন এসেছে, কিন্তু আমরা খাদ্যের গুণগত যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু এখন আমরা চ্যালেঞ্জের মধ্যে রয়েছি। আমরা দেখতে পাই যে ভেজাল খাদ্য, নিরাপদ খাদ্য, আবার একই ক্ষেত্রে পুষ্টিকর খাদ্য যে পাবার যে সংখ্যাটি, যে চ্যালেঞ্জটি, সেটি কিন্তু আমরা এখনও দূর করতে পারছি না। সেই অবস্থার প্রেক্ষাপটে খাদ্য পুষ্টির নিরাপত্তা নিয়ে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? কি হলে মনে হয় যে আমরা খাদ্য পুষ্টি নিরাপত্তাটাকে নিশ্চিত করতে পারবো? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে অতি প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে টিএন বাংলা আলোচনার যে আয়োজনটা করেছে, এটা খুবই দরকারি একটি বিষয়। আপনি লক্ষ্য করবেন যে সমগ্র জীবনব্যাপী আমাদের প্রচুর অনুষ্ঠান আছে, কিন্তু এ পর্যন্ত কোনো নাটকে, কোনো গল্পে, কোনো বক্তৃতায় বলা হয়নি যে আপনি বয়স বুঝে খাবার খান এবং পুষ্টি বুঝে খাবার খান। মানে সব বয়সে সব খাবার না, আবার সব খাবারে প্রয়োজনীয় পুষ্টি নেই। এই কথাগুলো কিন্তু কখনো আলোচনা হয়নি। এবং আমাদের যত রেস্টুরেন্ট আছে, কোনো জায়গায় কিন্তু বয়সভিত্তিক রেস্টুরেন্ট নেই। অনেকে আছে ডায়াবেটিসের পেশেন্ট, তার জন্য সেপারেট ব্যবস্থা নেই। হার্টের রোগী, তার জন্য সেপারেট ব্যবস্থা নেই। অর্থাৎ যে সুস্থ মানুষ, শিশু, যুবক, তার জন্য যে খাবার, 70 বছর 75 বছরের মানুষেরও একই খাবার বাজারে এবং ঘরগুলোতে আছে। কিন্তু এই মানুষগুলোর তো শারীরিক চাহিদা এবং কর্মসূত্রে তার যে চাহিদা, তার সাথে তো এই অ্যাভেলেবিলিটিটা নেই। ফলে কি হচ্ছে, খাদ্যের উৎপাদন বেড়েছে। 4,07,00,000 মেট্রিক টনের মতো খাদ্য গত বছর আমাদের উৎপাদিত হয়েছে। তো এত খাবার উৎপাদিত হয়েছে যে আমাদের কেউই খাবারের অভাবে থাকার কথা নয়। তো যদি খাবারের অভাব না থাকে তাহলে তো সুস্থ থাকার কথা। কিন্তু লক্ষ্য করলে দেখবেন যে ঔষধের দোকান বাড়ছে, হাসপাতাল বাড়ছে, চেম্বারগুলোতে, ডাক্তারের চেম্বারগুলোতে অজস্র রোগী। তাহলে এর মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে এই বয়স পুষ্টি না বুঝে খাবার গ্রহণ, খাবারের সময়ের কোনো যৌক্তিকতা থাকছে না। এবং আমরা যে স্টাইলে খাবার গ্রহণ করছি, এটা বিশ্বের কোনো স্ট্যান্ডার্ডের সাথে মিলছে না। অধিকাংশ দেশে রাতের খাবারটা হচ্ছে সন্ধ্যার কাছাকাছি সময় খেয়ে ফেলে, আর আমাদের খাবার খেতে খেতে 11টা 12টা হয়ে যায়। তো এই যে খাবারের সময়, খাবারের পুষ্টি না বুঝে খাওয়া, সব বয়সের মানুষ একই খাবার খাওয়া, এক্ষেত্রে আমাদের খাদ্য থাকা সত্ত্বেও খাদ্য নিরাপত্তা এবং পুষ্টির ইমব্যালেন্স আমাদের কাছে কিন্তু বিরাজ করছে। এই অবস্থাটা আসলে চলতে পারে না যে আমি দেশ এগিয়ে গেল, খাবার উৎপাদিত হলো, আবার রোগী বেড়ে গেল। এটা আসলে বদলাতে হবে। এই জন্য ফুড সিস্টেম ট্রান্সফরমেশন দরকার। আমাদের খাবারের সিস্টেমটাই পাল্টাতে হবে এবং আমাদের যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে যে ডাইভার্সিফিকেশনও লাগবে। আপনি বিস্মিত হবেন যে আমরা যা খাই, ভাত খাই, রুটি খাই, পিঠা খাই, এটা মূলত একই খাবার। এটা 50 ভাগ খাবার কথা, আমাদের এখানে এটা অনেক বেশি। আর 50 ভাগ হচ্ছে সবজি, প্রোটিন, ফ্রুটস, এগুলোর খাবার কথা। কিন্তু আমাদের এখানে প্রায় 70 ভাগ হচ্ছে ভাত রুটিতে আমরা গ্রহণ করছি। তো এই যে বেশি ভাত খাচ্ছি ফলে ওবেসিটি বাড়ছে, স্থূলতা বাড়ছে, ডায়াবেটিস বাড়ছে। তাহলে খাবার খেলাম, কিন্তু একটু বিবেচনা করে না খাওয়ার কারণে এই খাবারটা আমার উপযুক্ত স্বাস্থ্য, উপযুক্ত যোগ্যতা সম্পন্ন মানুষে আমাদেরকে রূপান্তর করতে পারছে না। এই জন্য খাদ্য নিরাপত্তা বলতে শুধু খাদ্যের অ্যাভেলেবিলিটি না, খাদ্য অভ্যাসও খাদ্য নিরাপত্তার সাথে জড়িত। সেক্ষেত্রে এই যে আমাদের 2020 সালে আমরা দেখেছি যে জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা
প্রকাশিত হয়েছে এবং এই বিষয়ে কতটুকু আমরা অনুসরণ করছি, আমরা সরকারের পক্ষে আরও কী কী উদ্যোগ নেওয়া দরকার, কী কী উদ্যোগ নেওয়া হয়েছে, এই যে যেটি বের হয়েছে আমাদের জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা 2020। জি, এটা খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। সরকার 2020 সালে জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা প্রকাশ করে, অর্থাৎ কোন বয়সী মানুষের কি খাবার গ্রহণ করতে হবে এবং প্রতিদিন কি কি খাবার গ্রহণ করতে হবে এর একটা বই আকারে প্রকাশ করে। তো জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা মানে সবার বেলায় প্রযোজ্য। কিন্তু 20 সালে হলেও খুবই বিস্ময়ের ব্যাপার যে এ পর্যন্ত খুব বেশি মানুষ কিন্তু এটা জানে না যে জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা আছে। আমি এত স্বাধীন নই যে আমি ইচ্ছে মতোই খেতে পারবো, কিন্তু কাউকে যদি বলা হয় যে আপনি একই সাথে মাছ এবং মাংস বা 2-3টে মাংস একসাথে খাবেন না, সে কিন্তু মনে করবে তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। কিন্তু এখন থেকে শতবর্ষ আগে ধরেও কিন্তু উন্নত দেশ USA, UK তারা কিন্তু নাগরিকের জন্য এরকম একটা চার্ট করে দিয়েছে যে কি কি খাবেন। স্কুল গোয়িং বাচ্চা কি খাবে, কলেজ গোয়িং বাচ্চা কি খাবে, ইয়াং মানুষ কি খাবে, যারা কঠোর পরিশ্রম করছে সে কি খাবে, বয়স্ক মানুষ কি খাবে, এগুলো কিন্তু তারা প্র্যাকটিস করে করে একটা জায়গায় পৌঁছেছে। আর আমাদের সরকার 2020 সালে প্রথম বলেছে এবং এটা কিন্তু ব্যাপক প্রচার দরকার। তো আমি ইতিমধ্যে যেটা করেছি যে গত বছর খাদ্য মন্ত্রণালয় 10টা জেলায় সেমিনার করতে পেরেছিল, আর এবছরে আমরা আরও 11টা জেলায় জেলা পর্যায়ে সেমিনার করার আয়োজন করেছে। সেখানে আমরা একটা কাজ করেছি যে অন্ততপক্ষে যার অধীনে অনেকে আছে, যেমন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তাকে আমরা এই তথ্যটা দিচ্ছি, পাওয়ার পয়েন্টটা পৌঁছাচ্ছে যে আপনি আপনার শিক্ষকদের মাঝে এটা প্রচার করুন যে তার ছাত্র কি কি খাবে। একটা লক্ষ্য করবেন যে স্কুলে আসার আগে হয়তো সে প্রাইভেট পড়তে যায়, বাচ্চাটা প্রাইভেট পড়ে ব্যাগ নিয়ে এসে সরাসরি স্কুলে আসে, তাহলে সকালের ব্রেকফাস্টটা তার ভালো হচ্ছে না, পর্যাপ্ত পানি পান করছে না। বিদ্যালয়ে পানির ব্যবস্থা আছে টিউবওয়েল, কিন্তু এখন তো সবাই ফুল প্যান্ট পরে, প্যান্ট ভিজে যাবে বলে সে পানি খায় না। কিন্তু ওই টিউবওয়েলের গোড়ায় যদি একটা পানির বোতল বা গ্লাস রাখা যেত তাহলে বাচ্চাটা কিন্তু পানি খেতে পারত। এবং যদি শিক্ষকরা যদি পড়া মুখস্থ করেছিস সে কথা জিজ্ঞাসা করার আগে যদি বলতো তুই সকালবেলা কি খেয়েছিস, পানি খেয়েছিস কিনা, বা গত বিকালে খেলতে গিয়েছিলি কিনা, অর্থাৎ তার পড়াটা ভালো হওয়ার জন্য তার ফুড, পড়াটা ভালো হওয়ার জন্য তার পর্যাপ্ত পানি পান, পড়াটা ভালো হওয়ার জন্য তার শারীরিক কার্যক্রম, এগুলো খুব দরকারি। এমনকি মাকে সাহায্য করেছিল কিনা, তার সামাজিক দায়িত্ব, এগুলো স্কুলে জিজ্ঞাসা লেখাপড়ার অংশ হয়ে যাওয়া উচিত। ঠিকমতো যদি খেতে না পারে, ঠিকমতো যদি খাবার অভ্যাসই না হয়, অনেক উচ্চ বিদ্যা লাভ করেও তো সে গুণগত নাগরিক হয়ে উঠবে না। তো সুতরাং এইটা আমরা জেলায় নিয়ে যাচ্ছি। আরেকটা হচ্ছে যে জেলা পর্যায়ে জেলা প্রশাসককে বলেছে যত সরকারি অফিস আছে 60 ঘন্টা করে একটা ট্রেনিংয়ের বাধ্যবাধকতা আছে প্রতি বছর কর্মকর্তা কর্মচারীর জন্য। সেখানে চাকরি বিধি পড়ানো হয়, চাকরির মানে কী কী কারণে ক্ষতি হয় এগুলো পড়ানো হয়, দীর্ঘ বছর এগুলোই আলোচনা হয়। আমরা বলেছি তার জন্য এই যে খাদ্য অভ্যাস, খাদ্য গ্রহণ নির্দেশিকা, এগুলো যেন প্রশিক্ষণের মডিউল হয়ে যায়। আরেকটা কথা বলেছে সেটি হচ্ছে যে আপনি চিন্তা করবেন যে আমাদের একটা খাদ্য গ্রহণের একটা প্রোটোকল থাকা দরকার। একটা বিবাহের অনুষ্ঠান দেখবেন যে একটা রোস্ট দিচ্ছে, তার প্রায় 70-80 ভাগ ফেলে দেয়। কাচ্চি বিরিয়ানি দিচ্ছে, যথেষ্ট মাংস আছে, এক্সট্রা আবার মাংস দিচ্ছে। অর্থাৎ একই অনুষ্ঠানে যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি দিচ্ছে। কিন্তু এগুলো যে কমিয়ে আনার দরকার, যিনি আয়োজন করছে তার জন্য কষ্টকর, যিনি খাচ্ছেন তার জন্য কষ্টকর, কিন্তু একথা কেউ বলছে না। যেমন আপনি অনুষ্ঠানের নাম দিয়েছেন, যে কথা কেউ বলেনি, এই খাদ্য গ্রহণ যে পরিমিত হতে হবে, স্বাস্থ্যকর হতে হবে এবং পুষ্টির বেশি দিলেও যে শরীর গ্রহণ করতে পারে না, এই কথাগুলোকেও সাহস করে বলতে হবে যে বিবাহ হোক আর যাই হোক, আপনি অতি আয়োজন, অতি ভোজন করে অর্থ নষ্ট করবেন না, স্বাস্থ্য নষ্ট করতে পারবেন না। এটা তারা সামাজিক ব্যাধিতে রূপ পেয়েছে অতি আয়োজন করাটা, এবং কেউ বলতে পারছে না, দেখানো আয়োজন বলা চলে, এটা সাহস করে কেউ বলতে পারছে না, এবং বললে তার সামাজিক স্ট্যাটাস নেমে যেতে পারে। কিন্তু অধিকাংশ মধ্যবিত্ত পরিবার বিবাহের পরে ওই দম্পতি অনেক ক্ষেত্রে
বছর খানিক দরিদ্র হয়ে থাকছে, অথচ এটা আয়োজনটা পরিমিত হলে তার জীবনটা হয়তো আরেকটু মানে আমাদের ছোটবেলায় পড়েছিলাম না, গনিমিয়া কৃষক অন্যের জমি চাষ করে খায়, কিন্তু মেয়ের বিয়েতে করে ছেলের বিবাহ দেওয়া দিল। তো সেক্ষেত্রে যেটা আপনি বললেন এটা একেবারেই বাস্তবতা। যারা মধ্যবিত্ত তারা কিন্তু তাদের ছেলে মেয়ের বিয়ের পরে 1-2 বছর কিন্তু তারা যে আর্থিক টানাপোড়েনে থাকে, অনেকে সঞ্চয় ভেঙে তার বিয়ে শাদী দিয়ে থাকে, আবার অনেক সময় দেখা যায় যে সে লোন করে বিয়ে শাদী থাকে। সুতরাং এখানে পরিমিত যদি আমরা এই খাবার ব্যবস্থাপনাটা করতে পারি বিয়ে সহ আনুষ্ঠানিকতায়, অন্য আনুষ্ঠানিকতা, তাহলে কিন্তু যিনি আয়োজন করছেন তারও চাপ কমবে, যিনি খাচ্ছেন তারও যে পুষ্টির যে সমৃদ্ধতা সেটিও বৃদ্ধি পাবে। আপনি চিন্তা করেন যে গাছে পানি দিলে সতেজ হয়, তাহলে খাবার খেলে আমার একটা জোশ চলে আসার কথা, আমার একটা ভালো লাগার কথা। কিন্তু আমাদের এখানে যখন আমরা পার্টিতে খাবার খাই তখন আস্তে করে আমার ঘুম এসে যায়, আমার পরের দিন হয়তো অ্যাসিডিটি হয়। তার কারণটা হচ্ছে প্রচুর খাদ্য গ্রহণের প্রেক্ষিতে মাথা থেকে রক্ত এবং পা থেকে রক্ত স্টোমাকে চলে যায়, মাথা তখন ঘুমাতে চায়, পা তখন হাঁটতে চায় না। কেন? ক্লান্তিটা লাগে। খাবার খেলে তো তার এনার্জেটিক হওয়ার কথা, তার মানে ওই খাবারটা, ওই পার্টির এই খাবারটা, অনুষ্ঠানের খাবারটা আমার কর্মের পক্ষে সহায়ক না। কিন্তু এই কথা কেউ বলবে না যে আপনি খাবার একটা প্রোটোকল জাতীয়ভাবে আমরা যেন মেনে চলি, আপনার মাধ্যমে যদি ভবিষ্যতে কেউ বলে। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি খানিক আগে বলছিলেন যে আমরা দানা খাদ্যশস্যে এখন আমরা স্বয়ংসম্পন্ন। আমরা যদি আমাদের নানা রকম চাল বলি, মানে ধান বলি, আমাদের ভুট্টা বলি বা অন্য আয়োজন যে খাদ্য বলি, দানা খাদ্যশস্যে আমরা স্বয়ংসম্পন্ন। তারপর আপনি বলছেন খাদ্য অভাবের কথা বলা হচ্ছে। তো আমরা এই যে খাদ্য অভাব বা দানা খাদ্যশস্য কিন্তু আমাদেরকে আমদানি করতে হচ্ছে, আমাদের চাল আমদানির একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, অথচ আমরা স্বয়ংসম্পন্ন করছি। তো সেই জায়গায় এই যে ঘাটতিটা, আমরা জিরো যে হাঙ্গার, সেই জায়গায় আমরা কি আসতে পারবো কিনা, এবং সেক্ষেত্রে সরকারের কর্মপরিকল্পনায় কি বা পৃথিবীতে জিরো হাঙ্গারে আমাদের অবস্থানটা কি অবস্থায় আছে? হাঙ্গারের ক্ষেত্রে সত্যি সত্যি আমাদের কিন্তু মানে খুবই উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে। 2030 সালের মধ্যে জিরো হাঙ্গারের পৃথিবীব্যাপী ডিসিশনস যে এসডিজি অর্জন করতে হবে, কেউ না খেয়ে থাকবে না। তো এই যে 2023 সালে গ্লোবাল হাঙ্গার নাম করে একটা ইন্ডেক্স বেরিয়েছে, প্রত্যেক বছর বের হয়। আচ্ছা আচ্ছা। 125টা দেশের উপরে জরিপ চালিয়ে দেখা গেছে যে বাংলাদেশের আগে পজিশন ছিল হচ্ছে গোলাপি, অর্থাৎ মানে আমাদের অবস্থা ছিল খারাপ। আমরা এখন লাইট ব্লুতে চলে এসেছি। মানে কিসে আমরা অবস্থান খারাপ? আমাদের 4টা বিষয় বিবেচনা করা। এটা কিসের কথা বলছেন? ক্ষুধা এবং ক্ষুধার সাথে শিশুর গ্রোথ। আচ্ছা, এটা কিন্তু জড়িত। তো ক্ষুধা নিবৃত্তির সাথে পুষ্টি জড়িত। যদি ভালো খাবার খায় তাহলে তার পুষ্টি ভালো হওয়ার কথা, ভালো খাবার খেলে শিশুর গ্রোথ ভালো হওয়ার কথা, ভালো খাবার খেলে শিশু মেধাবী এবং চঞ্চল হবে, হৃষ্টপুষ্ট হবে এবং শিশু মৃত্যু হার কমে যাবে, মার মৃত্যু হার কমে যাবে। এই অপুষ্টি, উচ্চতা এবং তার স্বাস্থ্য এবং মৃত্যু, এই 4টা বিষয় ইন্ডেক্স করে দেখা গেছে যে 2000 সালে আমাদের পজিশন ছিল ইন্ডেক্সে 33, এখন আমরা 19-এ পৌঁছেছি, মানে ভালো অবস্থানে চলে গেছে। আচ্ছা। আর ইন্ডিয়া এখন হচ্ছে আমাদের চেয়ে অনেক পিছনে, তারা 111তম, আমরা এখন পৃথিবীতে 81তম, আর তারা হচ্ছে 111তম। আচ্ছা। পাকিস্তানে 102তম। এবং আমাদের এই যে পুষ্টির অবস্থাটা একটু ডেভেলপ করেছে, ভালো ডেভেলপ করেছে। 33 থেকে 19 মানে হচ্ছে 9.9 পর্যন্ত ইন্ডেক্সে যাদের মান, তারা হচ্ছে ডিপ গ্রিন, তারা হচ্ছে খুব ভালো। আমরা আছি 19-এ। তো পৃথিবীর গড় হচ্ছে 8.56 আর আমরা হচ্ছে 19, মানে আমরা বিশ্ব গড়ের কাছাকাছি আছি। আর সাউথ এশিয়ার গড় হচ্ছে 27। তো 27 সারা সাউথ এশিয়া এবং আমরা 19। তাহলে এটা হচ্ছে আমাদের জাতি হিসেবে গৌরব করার মতো বিষয় আছে। কিন্তু অগৌরবের একটা জায়গা আছে, সেটি হচ্ছে যে খাবার উৎপাদিত হচ্ছে, তারপরে হচ্ছে যে পরিবহন, সংরক্ষণ, মার্কেটিং, ফুড প্রসেসিং, এই সমস্ত ক্ষেত্রে, এবং প্রসেস করা খাবার, টেবিল প্লেট থেকে পরিবেশন, এক্ষেত্রে প্রায় আমাদের 31% আমাদের ওয়েস্টার্ন লস হচ্ছে বাংলাদেশে। এবং আজকে আমি আরেকটু স্পষ্ট করি, সেটি হচ্ছে যে খাবার উৎপাদন থেকে আমাদের এই পরিবেশন পর্যন্ত আমাদের প্রায় 31% খাবার
ওয়েস্ট অ্যান্ড লস হচ্ছে। আচ্ছা, তাহলে এই যে খাবারটা উৎপাদন করতে সার লাগছে, পানি লাগছে, বিদ্যুৎ লাগছে, পরিশ্রম লাগছে, তাহলে এত কষ্ট করে পৃথিবীকে পরিবেশকে বিপর্যস্ত করে কষ্ট দিয়ে যে খাবার উৎপাদন করলাম, শুধু একটু সচেতনতার অভাবে আমাদের এত লস হচ্ছে। কিছু হয়তো আমরা ঠেকাতে পারবো না, যে ধান থেকে চাল বানানোর সময় লস হচ্ছে, কিন্তু যে ভেজিটেবলটা আমার যশোর থেকে ঢাকায় আসে, এই টমেটোগুলো একসাথে করে আসছে, মানে সংরক্ষণ প্রক্রিয়া পরিবহনের ক্ষেত্রে অনেক নষ্ট হয়ে যাচ্ছে। তরমুজগুলো একসাথে আসছে, অনেকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আনারস রাখতে পারছি না, আম রাখতে পারছি না, কাঁঠাল রাখতে পারছি না। আমরা শুধুমাত্র চাল গমের স্টোরেজের ক্ষেত্রে আমাদের পজিশনটা গ্রহণযোগ্য মাত্রায় বা কাছাকাছি আছে, কিন্তু আমাদের ফ্রুটস, আমাদের ফিশ, আমাদের ভেজিটেবল, এগুলো যে সংরক্ষণ করতে হবে, কোল্ড সিস্টেম, এগুলো বা তাদের যে খাঁচা লাগবে, যেমন ধরেন আগে ডিম যখন আমরা কিনতাম আনতে যেই ভেঙে যেত, এখন তো ডিমের একটা খাঁচা হয়, স্ট্যান্ডার্ড খাঁচা হয়েছে। জি, আপেল পৃথিবীর বাইরে দেশ থেকে আসে, তার একটা সিস্টেম আছে, কিন্তু আবার টমেটো, তার তো কোনো পরিবহনের কোনো সিস্টেম যন্ত্রপাতি, খাঁচা, পাত্র আমরা বানাতেই পারলাম না। তো না বানাতে পারার কারণে কি হচ্ছে, আমার প্রচুর লস হচ্ছে। এবং সারা পৃথিবীতে মধ্যপ্রাচ্যে খাবার অপচয়টা হচ্ছে সবচেয়ে বেশি। এটা কোনো কোনো দেশে প্রায় 55 থেকে 59% পর্যন্ত খাবার, রেডি খাবার ওয়েস্ট করছে মধ্যপ্রাচ্যের মতো দেশগুলোতে। তাহলে সারা পৃথিবীতে যে ক্ষুধা আছে, শুধু সচেতন হলেই এই ক্ষুধার ইন্ডেক্সটা অনেকটা কিন্তু বেড়ে যেতে পারে। এসডিজি অর্জনের জন্য শুধু খাদ্য উৎপাদন বাড়ালেই হবে না, তাহলে এই যে নৈতিক দায়িত্ব যে আমি খাবার নষ্ট করব না, কাউকে 5 টুকরা পেঁপে খেতে দিলে সে একটা রেখে দেয়, মনে করে সবটা খেলে বুঝি তাকে হাবাতে মনে করবে বা খুব ক্ষুধার্ত মনে করবে, একটু রেখে দেয়, ওটা কিন্তু আর কেউ খায় না। মিষ্টি খেতে দিলে সে অর্ধেক খেয়ে অর্ধেক রেখে দেয়, সে যে অর্ধেক নষ্ট করলো, এ প্রত্যেকটা হচ্ছে নৈতিক পরাজয় আমাদের। এটাকে আমাদেরকে জয়ী হতে হবে, এটা নষ্ট করার কোনো কারণ নেই। একেবারে শেষে যদি আমি আসি, আপনি আমাদের এই যে এখন বলি যে আমাদের জীবনের পরিমিত বোধ দরকার, আপনি বলেছেন যে সন্ধ্যার আগে পৃথিবীর উন্নত দেশগুলো তো তারা তাদের রাতের খাবার খেয়ে ফেলছে, আমরা 12টা একটা খেয়ে আমরা শুয়ে পড়ছি। আমরা জীবন বোধের তাগিদ থেকেও কিন্তু নিজকে যে স্বাস্থ্য যে সুখের মূল, সকল সুখের মূল, সেটাও কিন্তু নিজেরা বুঝতে পারে না। যখন আমি বিছানায় বেড রিডিং হয়ে যাচ্ছি, ওবেসিটি হয়ে যাচ্ছে, তখন কিন্তু নিজের মধ্যে একটা কষ্ট আসে, তখন তো তার পাশে দাঁড়াবার কারণ শক্তি নাই। তো সে অবস্থার প্রেক্ষাপটে আপনি দর্শকদের জন্য, যেহেতু আপনি এখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং খাদ্য পুষ্টি নিরাপত্তা নিয়ে আপনি কথা বলছেন, আমাদের এই জীবনবোধের তাগিদ থেকে আমাদের পরিমিত জীবন ব্যবস্থাপনাটাকে আপনি কীভাবে আমাদের দর্শকদের বিশ্লেষণ করবেন, কীভাবে খাবে, কীভাবে ঘুমাতে যাবে, কীভাবে অপ্রয়োজনীয় খাবার খাবে না, শেষ যদি এই বিষয়টা একটু আমাদেরকে বিশ্লেষণ করেন। আমি এই শেষ প্রশ্নে যাওয়ার আগে আমি একটু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ব খাদ্য সম্মেলন হয় রোমে, রোম কেন্দ্রিক, সেখানে উনি 22 সালে সারা পৃথিবীকে বদলানোর মতো 5টা প্রস্তাব দিয়েছিলেন উনি নিজে। তার একটা হচ্ছে খাদ্যে বিনিয়োগ বাড়াতে হবে, খাদ্য উৎপাদন এবং তার প্রসেসিংয়ে। দ্বিতীয়ত হচ্ছে খাদ্যের ক্ষেত্রে সার, বীজ ইত্যাদির ক্ষেত্রে উন্মুক্ত করতে হবে, কোনো বাধা রাখা যাবে না রপ্তানি আমদানিতে। তৃতীয়ত হচ্ছে ফুড ব্যাংক, টাকার ব্যাংকের মতো ফুড ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে। ধরেন ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিল, আর এক দেশ থেকে খাবার কিনতে হবে, কিন্তু যদি খাবারেরই ব্যাংক থাকে তাহলে সরাসরি কোনো দেশের প্রয়োজন হলে কোনো টেন্ডার ছাড়া খাবারটাই চলে আসতে পারে, অর্থাৎ একটা মিডিয়া কমে যেতে পারে। এরপরে বলছে যে এই চতুর্থ শিল্প বিপ্লবের কথা চিন্তা করে পৃথিবীতে যত প্রযুক্তি, খাদ্যকেন্দ্রিক প্রযুক্তি, এটা উন্মুক্ত করে দেওয়া উচিত। একটা দেশ গবেষণা করে একটা ডেভেলপ করলো, এটা যেন অন্যরাও ভাগটা পায়। আরেকটা হচ্ছে যে ফুড ওয়েস্টার্ন লসের কথা বললাম, এটা একটা ইয়ুথকে এনগেজ করে, যৌবন শক্তি, যুবক শক্তিকে এনগেজ করে একটা মুভমেন্টে রূপান্তর করা বিশ্বব্যাপী, যে যুবরা যেন এই খাবার অপচয়, খাবার রোধ, এগুলোর ক্ষেত্রে তারা একটা মুভমেন্ট চলে যায়। মানে ব্যক্তি শুধু একা পারবে না। আর আমাদের সংবিধানে যেটা বলা আছে 18.1 অনুচ্ছেদে, যে রাষ্ট্রের একটা দায়িত্ব হচ্ছে পুষ্টির স্তর উন্নয়ন করা। তো রাষ্ট্রের দায়িত্ব যদি হয় পুষ্টির স্তর উন্নয়ন করা, তা রাষ্ট্রের যদি 4টা উপাদান ধরা হয়, সরকার, তার স্বাধীনতা, তার ভূমি, তার আরেকটা তো উপাদান হচ্ছে
নাগরিক, তাহলে ভূমি তো নিজে নিজে তার যথেষ্ট আমাকে দিচ্ছে, সরকারও চেষ্টা করছে, তাহলে নাগরিককে তো জেগে উঠতে হবে। কারণ এটা তো শুধু ম্যাক্রো না, এটা হচ্ছে মাইক্রো। প্রত্যেকটা মানুষের জীবনে খাদ্য, জন্ম থেকে খাদ্য, এমনকি মৃত্যুর পরেও অনুষ্ঠানাদিতেও খাদ্য। সুতরাং এই খাদ্যকে ঘিরে আমাদের একটা পরিচ্ছন্ন বোধ, কখন খাবো, কি খাবো, খাবারের ডাইভার্সিফিকেশন, একই খাবার সবসময় খাবো না, শিশুর জন্য যে খাবার বয়স্ক মানুষের জন্য সে খাবারটা না। সুতরাং যার জন্য যেটা প্রয়োজন, ফুড ফর অল, আবার নিউট্রিশাস ফুড ফর অল, এইটা যদি সরকারের যেমন লক্ষ্য, প্রত্যেকটা নাগরিক যদি এই ব্যাপারে উদ্যোগী হয়, তাহলে সে নিজে সুস্থ হবে। আর ব্যক্তি সুস্থ মানে ঘর সুস্থ, ঘর সুস্থ মানে সমাজ সুস্থ এবং দেশ এগিয়ে যাওয়া। এক খাবারকে যদি আমরা একটু ইমোশন থেকে, একটু ফেস্টিভ থেকে, একটু লোকাচার থেকে বেরিয়ে এসে বিজ্ঞানে রূপান্তর করি, শুধু দেশীয় কালচার বলেই এটাকে বিবেচনা না করে এটাকে স্বাস্থ্য কালচারে যদি আমরা বিবেচনা করতে পারি, তাহলে বাংলাদেশের যে এসডিজি অর্জন, জিরো হাঙ্গার, সেটা কিন্তু আমরা অর্জন করতে পারবো। কারণ আমাদের খাবার আছে, খাবারের বন্টন, খাবারের প্রক্রিয়া, খাবার রান্না, খাবার পরিবেশন এবং খাবার গ্রহণ, এই সকল ব্যাপারে সবাই একটু সচেতন হলে আমরা পৃথিবীতে এক অনন্য জাতিতে রূপান্তর হব। আমরা আমাদের খাবার উৎপাদন করি, আমরা বুঝে শুনে খাই। এবং শেষ কথা যেটা বলবো সেটি হচ্ছে, শুধু খাওয়া বুঝে খাওয়া না, কিছু খাবার নাও করতে হবে, যেমন ধূমপান। ধূমপান, আচ্ছা, তাই না? বেশি বেশি ধূমপান করে যেইজন, কিনে রাখা ভালো তার নিজের কাফন। বেশি বেশি ধূমপান করলে কাফন কিনে রাখাটাই ভালো। কিছু অভ্যাস ত্যাগ করতে হবে। আরেকটা হচ্ছে, বয়স পুষ্টি বুঝে খেলে সুখ স্বাস্থ্য দুই মেলে। একটু বুঝে খেলে আমরা স্বাস্থ্যবান হব, আমরা সুখে থাকব এবং আমাদের জীবন হবে অনেক সুন্দর। যে মাটি, যে এই আমাদেরকে এই স্বাধীন বাংলাদেশ যারা এগিয়ে নেওয়ার জন্য রক্ত দিয়েছেন, সেই মানুষগুলোর প্রতি আমরা ন্যায় বিচার করতে পারবো যদি আমরা সকলের জন্য নিরাপদ পুষ্টিকর খাবার নিশ্চিত করতে পারি। এবং সকলের মুখে হাসি থাকবে যদি আমরা সকলের জন্য খাবারটা ব্যবস্থা করতে পারি। ধন্যবাদ জনাব শহীদুল আলম এনডিসি, আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিশ্লেষণ করে আমাদের দর্শকদেরকে এই যে জীবনের পরিমিত বোধ এবং খাদ্য পুষ্টি, বয়সভেদে যে খাবারের যে বিশ্লেষণাত্মক বক্তব্য দিলেন, এবং সে কারণের জন্য আমরা মনে করে থাকি, যেটি মিস্টার শহীদুল আলম এনডিসি বললেন, সেটি হচ্ছে যে আজকে যদি একজন ব্যক্তি সুস্থ থাকে, তাহলে তার পরিবার সুস্থ থাকে, পরিবার সুস্থ থাকলে সমাজ থেকে সরকার থেকে রাষ্ট্র সুস্থ থাকে। অর্থাৎ আপনার জীবনের পরিমিত বোধের উপর, আপনার সুস্বাস্থ্যের উপর কিন্তু একটা রাষ্ট্রেরও কিন্তু সুস্থতা অনেকখানি নির্ভর করে। সে কারণে আপনি খাদ্য পুষ্টি, আপনি পরিমিত বোধ রেখে, আপনি কোনোভাবে কোনো খাদ্য ওয়েস্টেজ না করে আপনি এই খাদ্য নিজে গ্রহণ করবেন, এবং সারা দেশে খাদ্য বন্টন প্রক্রিয়ায় আপনি নিজে অংশগ্রহণ করে যাতে ওয়েস্টেজ বেশি না হয়, যাতে খাদ্য আমাদের যথেষ্ট উৎপাদন হওয়ার পরও যাতে আমাদেরকে বেশি পরিমাণে বিদেশ থেকে আনতে না হয়, সে ধরনের সর্বনিম্নতা অর্জনের জন্য আমি সকলের কাছে প্রত্যাশা করে আমাদের আজকের অতিথি জনাব শহীদুল আলম এনডিসি, আপনাকে ধন্যবাদ জানিয়ে যে কথা কেউ বলেন এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।